দর্শক আমন্ত্রণ, যমুনা আইডি শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। হাজার ছাড়ালো মৃতের সংখ্যা, দুর্গত অনেক এলাকায় এখনো পৌঁছাতে পারেনি উদ্ধার কর্মীরা। বিগত বছরে বিশ্বজুড়ে রমরমা অস্ত্র বাণিজ্য, শীর্ষ 100 প্রতিষ্ঠান আয় করেছে রেকর্ড $679 বিলিয়ন। গবেষণা প্রতিষ্ঠান SIPRI এর নতুন প্রতিবেদন। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনের একমাত্র পথ, মন্তব্য পোপ লিওর। গাজা ইস্যুতে এরদোগানের প্রশংসা। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা যাচ্ছি পুরো খবরে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। 4 দেশে মৃতের সংখ্যা ছাড়িয়েছে হাজার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইন্দোনেশিয়া, যেখানে দুর্যোগে 500-ও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটির বন্যা দুর্গত অনেক এলাকায় এখনো পৌঁছাতেই পারেনি উদ্ধার কর্মীরা। এদিকে শ্রীলঙ্কায় প্রাণহানি সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 334 জনে। থাইল্যান্ড, মালয়েশিয়াতেও এই দুর্যোগে প্রাণ কেড়েছে 1.5 শতাধিক মানুষের। গেল কদিন ধরেই কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ দুর্যোগের সাক্ষী হচ্ছে ইন্দোনেশিয়া। দেশটির 3 প্রদেশে ধীরে ধীরে ফুটে উঠছে বন্যা, ভূমিধসের ধ্বংসচিত্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর ও পশ্চিম সুমাত্রা এবং আচে প্রদেশ। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, দেশটির এই 3 প্রদেশেই শুধু বাস্তুচ্যুতের সংখ্যা আনুমানিক 3 লাখ। তবে তাদের উদ্ধারে এখনও কোনো ব্যবস্থা নেওয়া যায়নি, কেননা দুর্গত এলাকাগুলোতে প্রবেশ করতে পারেনি উদ্ধারকর্মীরা। ভূমিধসে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি দ্বীপাঞ্চল। এদিকে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে শ্রীলঙ্কায় বন্যা, ভূমিধসে মৃতের সংখ্যা। হদিস মেলেনি নিখোঁজ 2 শতাধিক বাসিন্দার। দেশটির কয়েক বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্যোগ এটি, যাতে 20,000-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুচ্যুত লক্ষাধিক বাসিন্দা, ক্ষতিগ্রস্ত 10 লাখের বেশি। কর্তৃপক্ষ বলছে, শ্রীলঙ্কার 1/3 অঞ্চলেই নেই বিদ্যুৎ ও সুপেয় পানি। পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। ভূমিধসের কারণে বেশ কিছু এলাকায় বন্যা দুর্গতদের উদ্ধারে বেগ পোহাচ্ছে প্রশাসন। ভারী মৌসুমি বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে দক্ষিণ এশিয়ার অপর 2 দেশ থাইল্যান্ড ও মালয়েশিয়ায় প্রাণহানি ছাড়িয়েছে 150। অনিক রহমান, যমুনা নিউজ। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। গেল বছর রমরমা অস্ত্র বাণিজ্য হয়েছে বিশ্বজুড়ে। ইসরায়েল থেকে শুরু করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের জায়ান্ট কোম্পানিগুলো, এমনকি ইলন মাস্কের স্পেস এক্স পর্যন্ত ব্যাপক মুনাফা করেছে অস্ত্রশিল্পে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান SIPRI এর নতুন প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। জানা গেছে, রেকর্ড $679 বিলিয়ন আয় করেছে বিশ্বের শীর্ষ 100 অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান। বিশ্বজুড়ে চলা সামরিক সংঘাত, অস্ত্র বাণিজ্য আর সামরিক ব্যয়ের সাম্প্রতিক তথ্য উপস্থাপন করা হয় স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRIর প্রতিবেদনে। তুলে ধরা হয় বিভিন্ন দেশের পরমাণু অস্ত্রের সক্ষমতা। SIPRIর নতুন প্রতিবেদন বলছে, 2024 সালে মুনাফার রেকর্ড গড়েছে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো। বিশ্বব্যাপী আয় বৃদ্ধির বড় অংশই এসেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো থেকে। তালিকার শীর্ষে রয়েছে লকহিড মার্টিন, নর্থ্রপ গ্রুম্যান ও জেনারেল ডায়নামিক্স। 2024 সালের শীর্ষ তালিকায় থাকা 30টি মার্কিন কোম্পানির আয় বেড়ে পৌঁছেছে মোট $334 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 3.8% বেশি। প্রথমবারের মতো শীর্ষ সামরিক প্রস্তুতকারকদের তালিকায় এসেছে ইলন মাস্কের স্পেস এক্স। আগের বছরের তুলনায় 2024-এ প্রতিষ্ঠানটির অস্ত্র বিক্রির আয় বেড়েছে দ্বিগুণের বেশি, দাঁড়িয়েছে $1.8 বিলিয়ন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে ইউরোপ, যার প্রভাব দেখা যায় প্রতিরক্ষা ব্যয়ে। SIPRI জানিয়েছে, মস্কোকে মোকাবেলায় অস্ত্র উৎপাদনে বিপুল বিনিয়োগ করছে ইউরোপ।
শীর্ষ 100টির তালিকায় থাকা ইউরোপ ভিত্তিক 23টি কোম্পানির অস্ত্র বিক্রি 13% বেড়ে সম্মিলিত আয় দাঁড়িয়েছে $151 বিলিয়ন। ইউক্রেনের জন্য গোলা বারুদ তৈরি করে আয় 193% বাড়িয়েছে চেক প্রজাতন্ত্রের চেকোস্লোভাক গ্রুপ। $3.6 বিলিয়ন আয় নিয়ে পরিণত হয়েছে 2024 সালের সবচেয়ে দ্রুত বর্ধনশীল কোম্পানিতে। অস্ত্র আয়ে 41% লাভ করেছে ইউক্রেনের রাষ্ট্রীয় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানও। শীর্ষ 100 এর তালিকায় আছে রাশিয়ার মাত্র 2টি প্রতিষ্ঠান, রোস্তেক ও ইউনাইটেড শিপ বিল্ডিং কর্পোরেশন। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও যৌথভাবে প্রবৃদ্ধি হয়েছে 23%। তবে চীনের অস্ত্র নির্মাতাদের আয় কমায় তালিকায় পিছিয়ে এশিয়া। জাপানের 5টি শীর্ষ কোম্পানির সম্মিলিত আয় বেড়েছে 40%। সিপ্রির তথ্য অনুযায়ী 2024 সালের শীর্ষ তালিকায় প্রথমবারের মতো জায়গা পেয়েছে মধ্যপ্রাচ্যের 9টি কোম্পানি। গাজায় গণহত্যার সহযোগী 3 ইসরায়েলি কোম্পানির সম্মিলিত আয় 16% বেড়ে দাঁড়িয়েছে $16.2 বিলিয়ন। এছাড়া তালিকায় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ভারত, তাইওয়ান, নরওয়ে, কানাডা, স্পেন, পোল্যান্ড ও ইন্দোনেশিয়ার সামরিক কোম্পানির নামও রয়েছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। চলমান দুর্নীতির মামলাগুলো থেকে অব্যাহতি পেতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় তিনি বলেন, মামলার পুরো প্রক্রিয়া মোকাবেলায় প্রস্তুত ছিলেন তিনি, তবে জাতীয় স্বার্থে বদল করেছেন সিদ্ধান্ত। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে এই বিষয়ে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মতামত নেবেন হারজগ। 5 বছর ধরে ঘুষ, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলায় বিচার চলছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু। দেশটির বিরোধী নেতাদের দাবি, ক্ষমা চাইতে হলে আগে তার দোষ স্বীকার করতে হবে নেতানিয়াহুকে। তার ক্ষমা প্রার্থনার ঘটনায় ক্ষুব্ধ বহু ইসরায়েলি। রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের ব্যক্তিগত বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় অনেকে। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে দায়ী করেছে তুরস্ক। রোববার ইরানে সফরকালে এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, অন্যান্য দেশের মতো ইরানও মনে করে যে ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে, যা অঞ্চলটির জন্য সবচেয়ে বড় নিরাপত্তাজনিত হুমকি। এ সময় গাজায় যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়েও প্রত্যয় ব্যক্ত করেন হাকান ফিদান। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে বসেন তিনি। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো আমরাও একমত যে ইসরায়েলের আঞ্চলিক সম্প্রসারণবাদ এই অঞ্চলের জন্য 1 নম্বর নিরাপত্তা হুমকি। আমাদের লক্ষ্য গাজায় যুদ্ধবিরতি, যা বহু প্রচেষ্টার মাধ্যমে অর্জিত হয়েছিল, তা অব্যাহত রাখা এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়া। ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো ভাসমান নৌঘাঁটি। সম্প্রতি কুর্দিস্তান নামের নতুন এই ঘাঁটির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটি। একই সাথে সংস্কার করা সাহান্দ ডেস্ট্রয়ারকে যুক্ত করা হয়েছে নতুন এই নৌঘাঁটিতে। রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, এর মধ্য দিয়ে সাগরপথে সক্ষমতা আরও বাড়বে তেহরানের। ইরানের নৌবহরে যুক্ত হয়েছে ভাসমান নৌঘাঁটি। দেশটির দাবি, কুর্দিস্তান নামের এই নৌঘাঁটি সমুদ্রের আরও দূরবর্তী অঞ্চলে অভিযান পরিচালনায় সহায়তা করবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এর মাধ্যমে নৌ সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলসীমায় নিরাপত্তা জোরদার হবে। এই নৌঘাঁটিতে নতুন করে যুক্ত করা হয়েছে ডেস্ট্রয়ার সাহান্দ। গত বছর মেরামতের সময় পানিতে উল্টে ক্ষতিগ্রস্ত হয়েছিল যুদ্ধযানটি। সংস্কারের পর তেহরানের নৌবহরে রিকমিশন করা হলো এটিকে। 2018 সালে উদ্বোধন হওয়া দেশীয় প্রযুক্তির ডেস্ট্রয়ার সাহান্দে রয়েছে হেলিকপ্টার ডক, টর্পেডো উৎক্ষেপণ ব্যবস্থা, অ্যান্টি এয়ারক্রাফট এবং অ্যান্টি শিপ গান, স্থল এবং আকাশে মিসাইল নিক্ষেপের ব্যবস্থা এবং উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সহ অত্যাধুনিক সব ফিচার। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অস্ত্র আমদানিতে বাধা মোকাবেলায় নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে ইরান। 2010 সালে প্রথম স্থানীয়ভাবে নির্মিত ডেস্ট্রয়ার উন্মোচনের পর পুরনো নৌ সরঞ্জাম আধুনিকায়নে বড় বিনিয়োগ করছে দেশটি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। সিরিয়ায় অভিযান চালিয়েছে মার্কিন সিরীয় যৌথ বাহিনী।
দেশটির দক্ষিণাঞ্চলে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএসের 15টি অস্ত্রাগার ধ্বংসের দাবি করেছে তারা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। এতে বলা হয় 24 থেকে 27 নভেম্বর পর্যন্ত সিরিয়ার দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী, যাতে 130টিরও বেশি মর্টার রকেট, বহু অ্যাসল্ট রাইফেল, মেশিনগান, ট্যাঙ্ক, বিধ্বংসী মাইন ও বোমা তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে আইএস দমনে মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানায় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। দেশটিতে গৃহযুদ্ধ চলাকালে 2013 উত্থান ঘটে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসআর। মাত্র 1 বছরের মাথায় দক্ষিণ সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে কট্টরপন্থী ইসলামী গোষ্ঠীটি। হংকংয়ের হাউজিং কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 151 জনে। এখনও নিখোঁজ কমপক্ষে 40 জন। তদন্তের বিস্তারিত প্রকাশ করেছে হংকং কর্তৃপক্ষ। জানিয়েছে নিম্নমানের সংস্কার সামগ্রী ভয়াবহ আগুনকে আরও ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ওয়াং ফুক কোর্ট স্টেটের 7টি টাওয়ারে এখনও চলছে পুলিশি তল্লাশি। সিঁড়িঘর ও ছাদে পাওয়া গেছে অনেকের মরদেহ। ধারণা করা হচ্ছে আগুন থেকে বাঁচতেই সেখানে আশ্রয় নিয়েছিলেন তারা। নিরাপত্তা বাহিনী জানায় পুড়ে একেবারে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি মরদেহ। তাই সকল নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া না যেতে পারে বলে শঙ্কা করেছে তারা। ঝুম বৃষ্টির মাঝে বাদ্যের তালে নেচে অভিনব উপায়ে পোপ লিওকে স্বাগত জানালেন লেবানিজরা। রোববার লেবাননে পৌঁছলে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয় ক্যাথলিক এই ধর্মগুরুকে। বৃষ্টি উপেক্ষা করেই তাকে স্বাগত জানাতে জড়ো হয় লোকনৃত্য শিল্পীরা। ঐতিহ্যবাহী পোশাক গায়ে নেচে নেচে শুভেচ্ছা জানায় পোপকে। ঢাকের তালে তৈরি হয় এক উৎসব মুখর পরিবেশের। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনের একমাত্র পথ, এমন মন্তব্য করেছেন খ্রিস্টানদের প্রধান ধর্মীয় নেতা পোপ 14 লিও। রোববার তুরস্ক থেকে লেবানন যাওয়ার সময় বিমানের মধ্যে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। দাবি করেন এই মুহূর্তে ইসরায়েল মেনে না নিলেও এটি একমাত্র সমাধান। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনার মাঝে তার এই সফরকে গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক মহল। এবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে উত্তেজনার কেন্দ্রবিন্দু লেবাননে পৌঁছেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় নেতা পোপ 14 লিও। 4 দিনের ইস্তাম্বুল সফরে পোপ লিও ক্যাথলিক এবং অর্থোডক্স চার্চের গণপ্রার্থনায় যেমন অংশ নিয়েছেন, পরিদর্শন করেছেন ঐতিহাসিক নীল মসজিদও, আলোচনা করেছেন দেশটির ধর্মীয় নেতাদের সাথে। রাজনৈতিক ইস্যুতে কথা বলেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সাথে বৈঠকে। তুরস্ক থেকে পরবর্তী গন্তব্য লেবানন যাওয়ার পথে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে কথা বলেন পোপ। সংকট সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের উপর জোর দেন তিনি। বলেন সংঘাত নিরসনে এটাই একমাত্র পথ। ভ্যাটিকান বহু বছর ধরে দুই রাষ্ট্রের সমাধানের প্রস্তাবকে প্রকাশ্যে সমর্থন করে আসছে। আমরা সকলেই জানি এই মুহূর্তে ইসরায়েল সেই সমাধান মানে না। তবে আমরা এটিকে একমাত্র সমাধান হিসেবে দেখি যা চলমান একটি সংঘাতের নিরসন করতে পারে। এ বিষয়ে প্রেসিডেন্ট এরদোগানের সাথে কথা বলেছি, তিনি আমার সাথে একমত হয়েছেন। এর আগে তুরস্ক সফরকালে ফিলিস্তিনের পক্ষে কথা বলায় পোপের ব্যাপক প্রশংসা করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। ফিলিস্তিন ইস্যুতে পোপের অবস্থান খুবই প্রশংসনীয়। আমরা তার মতামতকে মূল্যায়ন করি। তুরস্কে 4 দিনের সফর শেষে রোববার লেবাননে যান পোপ লিও। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ভেনেজুয়েলার সাথে উত্তেজনার মাঝে ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ ও টোবাগোতে সামরিক রাডার স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। দ্বীপরাষ্ট্রটির এএনআর আন্তর্জাতিক বিমানবন্দরে এই নজরদারি প্রযুক্তি বসিয়েছে ওয়াশিংটন। তথ্যটি নিশ্চিত করেছে ত্রিনিদাদ ও টোবাগো কর্তৃপক্ষ। টোবাগো দ্বীপের বিমানবন্দরের রানওয়ে এবং রাস্তা তৈরির কাজ করছে মার্কিন নৌসেনারা।
দেশটির সমুদ্র সীমা সহ আশপাশের দেশগুলোয় নজরদারি ও গোয়েন্দা সক্ষমতা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় দেশটি। সম্প্রতি অঞ্চলটিতে মাদক চোরাচালান ঠেকানোর উদ্দেশ্যে ব্যাপক হারে সামরিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এর জেরে ভেনেজুয়েলা সহ লাতিন আমেরিকার কয়েকটি দেশের সাথে উত্তেজনা ছড়িয়েছে ওয়াশিংটনের। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে ফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এই খবরের সত্যতা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তাদের মধ্যে কি কথা হয়েছে তা খোলাসা করেননি ট্রাম্প। সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করলেও বিস্তারিত জানাতে চান না বলে জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। ভেনেজুয়েলার সাথে চলমান উত্তেজনার মধ্যেই সম্প্রতি মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায় ট্রাম্প মাদুরো ফোন কলের খবর। I don't want to comment on it. The answer is yes. And can you tell us a little bit No, about I can't do that. সামরিক শক্তি ব্যবহার করে ভেনেজুয়েলার তেল সম্পদ দখলে নিতে চাইছে ওয়াশিংটন। ওপেক মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে এমন অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ওপেকের ভার্চুয়াল বৈঠকে চিঠিটি প্রকাশ করেন কারাকাস কর্মকর্তা ডেলসি রদ্রিগেজ। চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ বড় প্রভাব ফেলবে বৈশ্বিক জ্বালানি বাজারে। ভেনেজুয়েলা তার প্রাকৃতিক সম্পদ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান মাদুরো। ওপেক ও ওপেক প্লাসের সদস্য দেশগুলোকেও পাঠানো হয় এই চিঠি। বর্তমানে দৈনিক প্রায় 11 লাখ ব্যারেল তেল উৎপাদন করছে ভেনেজুয়েলা, যা 1990-এর দশকের শীর্ষ উৎপাদনের 1/3-এরও কম। জুন থেকে অক্টোবরের মধ্যে রফতানির বেশিরভাগই গেছে চীনে। নিজের মস্তিষ্কে কোনো সমস্যা নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার তার এমআরআই পরীক্ষার ফলাফল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঠাট্টা করে একথা বলেন তিনি। এমআরআইয়ের রেজাল্ট পারফেক্ট এসেছে। এটা কিন্তু মস্তিষ্কের এমআরআই ছিল না। আমি শুধু একটা বুদ্ধিমত্তার পরীক্ষা করেছি এবং তাতে খুব ভালো নম্বর পেয়েছি, যা অর্জনের সক্ষমতা আপনাদের নেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে কিয়েভের সাথে আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে এখনও আরও অনেক কাজ বাকি, এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার ফ্লোরিডায় ইউক্রেনের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন মার্কিন কর্মকর্তারা। কেবল যুদ্ধ বন্ধ নয়, দীর্ঘমেয়াদী ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা, সমৃদ্ধি নিশ্চিতে কাজ করছেন বলে জানান রুবিও। কিয়েভের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নবনিযুক্ত প্রধান আলোচক রুস্তেম উমেরভ। আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। শান্তি আলোচনায় আগামী সপ্তাহে মস্কোর উদ্দেশ্যে রওনা দেবেন উইটকফ। আরেকটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমাদের লক্ষ্য শুধু যুদ্ধ বন্ধ করাই নয়, আমরা চাই ইউক্রেন চিরকাল নিরাপদ হোক, যাতে তারা আর কখনো কোনো আগ্রাসনের মুখোমুখি না হয়। তারা সত্যিকারের সমৃদ্ধির যুগে প্রবেশ করুক, এটাই চাওয়া। আবারও লিথুয়ানিয়ার আকাশে শনাক্ত হলো রহস্যজনক বেলুন। নিরাপত্তার শঙ্কায় বন্ধ করা হয় ভিলনিয়াস বিমানবন্দর। রোববার বিমান কর্তৃপক্ষ জানায়, বেলুন তাদের আকাশসীমার দিকে এগিয়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ করা হয় ফ্লাইট চলাচল। এই মধ্য দিয়ে 2 মাসের মধ্যে 10মবারের মতো বিমান চলাচল বন্ধ হলো দেশটিতে। বাতিল হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। লিথুয়ানিয়ার দাবি, প্রতিবেশী দেশ বেলারুশ থেকে আবহাওয়া পর্যবেক্ষণ বেলুনে করে চোরাচালান করা হয় সিগারেট। এটিকে হাইব্রিড অ্যাটাক বলেও আখ্যা দেওয়া হয়েছে। গত কয়েক মাসে অনুপ্রবেশকারী ড্রোন ও বেলুনের জন্য বারবার ব্যাহত হয়েছে ইউরোপের বিভিন্ন দেশের বিমান চলাচল। ভর্তুকি পেতে দেরি হওয়ায় বিক্ষোভে নেমেছে গ্রিসের কৃষকরা। রোববার রাস্তায় নেমে ট্রাক্টর নিয়ে সড়ক অবরোধ করেন দেশটির শত শত কৃষক। এ সময় দুর্নীতির তদন্তের কারণে ইউরোপীয় ইউনিয়নের অনুদানের প্রায় 600 মিলিয়ন ইউরো পেতে দেরি হয়েছে বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। পুলিশি বাধার মুখে এক পর্যায়ে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। চলে ধরপাকড় ও লাঠিচার্জ। কৃষকদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে গ্রিক পুলিশ। সম্প্রতি গ্রিসে ইইউ তহবিল আত্মসাৎ করার অভিযোগে তোলে ইউরোপীয় পাবলিক প্রসিকিউটরস অফিস, যা নিয়ে চলছে তদন্ত। কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত বন্ধ রয়েছে ভর্তুকি। ভারতের মহারাষ্ট্রে মৃত প্রেমিককে বিয়ে করে আলোড়ন তৈরি করলেন এক প্রেমিকা। দুজনের বর্ণ না মেলায় 3 বছরের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় প্রেমিকা আঁচালের বাবা ও ভাইয়েরা। প্রেমিক সাক্ষম তাতেকে নৃশংসভাবে পিটিয়ে গুলি করে হত্যা করে তারা। তবে তার শেষ কৃত্যানুষ্ঠানে নিজের মাথায় সিঁদুর পরে মৃত প্রেমিককে বিয়ে করে আঁচাল।
দাবি জানায় বাবা আর ভাইদের সর্বোচ্চ শাস্তির। চলছে সিঁদুরদান আর বিয়ের আনুষ্ঠানিকতা, তবে হাসি আনন্দের বদলে চারিদিকে কান্নার রোল, কারণ প্রাণ নেই বরের দেহে। ঘটনা ভারতের মহারাষ্ট্রের। ৩ বছর আগে কিশোর বয়সে প্রেমে জড়িয়েছিলেন আচাল আর সাকসাম তাতে। তবে এতে বাধা হয়ে দাঁড়ায় প্রেমিকা আচালের বাবা আর ভাইয়েরা। দুজনের বর্ণ ভিন্ন হওয়ায় এ প্রেমের ঘোর বিরোধিতা করে তারা। তবে এসব হুমকি আর বাধা মানতে রাজি হয়নি আচাল আর সাকসাম। সিদ্ধান্ত নেয় সব বিপত্তি উপেক্ষা করে একসাথে থাকার, যা আরও ক্ষিপ্ত করে তোলে আচালের পরিবারকে। বৃহস্পতিবার প্রেমিক সাকসামকে নৃশংসভাবে হত্যা করে প্রেমিকার বাবা ও ভাইয়েরা। শুধু পিটিয়েই ক্ষান্ত হয়নি তারা, চালায় গুলি, থেতলে দেয় মাথা। ২০ বছর বয়সী সাকসামের শেষকৃত্যের অনুষ্ঠানে দেখা মেলে হৃদয় বিদারক এক দৃশ্যের। গায়ে হলুদ মেখে ও নিজের কপালে সিঁদুর পরে মৃত প্রেমিককে বিয়ে করে আচাল। জানিয়ে দেয় সাকসামের স্ত্রী হয়ে তার বাড়িতেই কাটিয়ে দেবে বাকি জীবন। নিজ বাবা ও ভাইদের মৃত্যুদণ্ডেরও দাবি জানায় সে। রেজবানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।